কাগজ নিয়ে একজনের দায়িত্ব তুমি এটা বসাই দাও, সবারটার মধ্যে 5% করে বাড়াই দাও, অথবা 2% করে বাড়াই দাও, সবার 2% করে বাড়াই দিই, সবারই একই রকম বাড়ছে কিন্তু। তো এটা আসলে আমার কাছে মনে হয় না এটা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার সুযোগ আছে। তো যেহেতু সুযোগ আছে আমি মনে করি এই হিসাবটাকে চুলচেরা ভাবে, যেহেতু ওনারা দিয়েছেন, যাই দিয়েছেন, তো সেই হিসাবটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করা উচিত। হিসাবটা দেওয়া মানে কি, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, জাজ করা, এটা জাজ করা উচিত। দুদক এই উদ্যোগটা নিতে পারে, দুদক শতপ্রণোদিত হয়ে নিতে পারে উদ্যোগটা নিয়ে তাদের সবাইকে বলে দেখ যে এদের কোনো সমস্যা নাই। দেখেন দুর্নীতি গেলে আর্থিক দুর্নীতি হয় না, দুর্নীতি নানাভাবে হয়। কিন্তু আপনি আমাকে একটা ব্যবসা পাওয়াই দিলেন, বললেন এই ব্যবসা তুমি যা করবা, প্রফিট যা করবা আমাকে একটা পার্সেন্টেজ দিবা, এখানে দিবা না, আমার বাইরে পাঠিয়ে দিবা। এটা কি আপনার সম্পত্তির তালিকা এটা যুক্ত হবে? হবে না তো। আপনার বাইরে কি আছে না আছে ওটাকে আপনি ইনকাম ট্যাক্স দিয়ে দেখাবেন? এরা যেটা দিয়েছে এটা ইনকাম ট্যাক্স ফাইল থেকে দেখাচ্ছে আমার ধারণা। ইনকাম ট্যাক্স ফাইল যে কী দেখায় এটা তো আমরা জানি না। সবচেয়ে বেশি ট্যাক্স দেয় হলো গিয়ে আপনার নুরানি জর্দার মালিক, আর এত বড় বড় মালিক যারা ব্যবসা যারা আছে এত টাকা নেয়, সব গরিব। এটা তো ইনকাম ট্যাক্স দেখাই দেয়। বসুন্ধরা মালিক গরিব, তাই না, আজাদ সাহেব গরিব, নাবিল গ্রুপের মালিক সব গরিব। এরা ধরি এলো নুরানি জর্দার মালিক, হাকিমপুরি জর্দার, নুরানি তো হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া ভদ্রলোক মারা গেছেন। তো আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই দেশের মানুষ, আপনি যেমন মান্না ভাই একটা ভালো কথা বলছে যে জামাত খুব ক্যালকুলেটিভ, তারা বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, এই কোন টাকা দিয়ে করতেছে সেটা সেকেন্ডারি, ওইটার ব্যাখ্যা তো আমার কাছে নাই, তাই না, তার ফান্ড, বাট কাজগুলো যে করতেছে সেখানে তারা কর্মসংস্থান তৈরি করতেছে। আপনার সব দলেরই সেটা ভাবা উচিত যে আমার যারা কর্মী থাকবে তাদের জন্য কর্মসংস্থান আমার দরকার। কর্মসংস্থান যত আপনি করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন, তাইলে পরে পরিবেশ সুন্দর থাকবে। তা নাহলে তো আপনার যত বড় দল, এত লোক আপনি অ্যাকোমোডেট করবেন কেমনে? তাদের সার্ভাইভালের ব্যাপার থাকে। সুতরাং ন্যাচারালি আমি কোনো দোষ দিচ্ছি না, আমরা বিগত 53 বছর যাবতই দেখতেছি যে বাজারে কতগুলো জিনিস প্রচলিত, এই চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচার, তিনটা বিষয় যদি আনি, এর ভিতরে দুর্নীতিটা কিন্তু এলাকায় মহল্লায় হয় না, ওটা প্রাতিষ্ঠানিক। টাকা পাচার সেটাও লিমিটেড লোকেরা করে, ব্যাংক লুট করে পাঠিয়ে দেয়, যেমন নানান। চাঁদাবাজিটার এফেক্ট কিন্তু সাধারণ লোকের উপরে পড়ে, 18 কোটি লোকের উপরেই পড়ে। এটা মাঠে এই কাজটা চলে। তো সামহাউ তাদের সম্পর্কে এই ধারণাগুলো আছে, যেহেতু পান্না ভাই বলছে তাদেরকে প্রোভাইড করতে পারে, সুতরাং তারা চাঁদাবাজিতে থাকে না। কিংবা মানুষের বিশ্বাস, তারা নাকি হাদিয়ে নেয়, হোয়াট এভার ইট ইজ, সেটা উইদিন দেয়ার কমিউনিটি, সাধারণ লোকের কাছে আসে না। তাহলে চাঁদাবাজ বিরোধী একটা বিষয়, মানুষ বিনা কারণে চাঁদাবাজ বিরোধী। কারণ আপনি যারা চাঁদা নেয় তারা কিন্তু দলীয় ছত্রছায়ায় নেয়, যে যখন নেক দলীয় ছত্রছায়ায় নেয়। এই চাঁদাবাজ বিরোধী হিসাবে তাদের উপর আস্থা হয়েছে। এবং একটা দ্বিতীয়, এনসিপির যেহেতু অন্য কেউ অ্যাকোমোডেট করতে পারেনি, তারা অ্যাকোমোডেট করছে, একটা বিশাল সেন্টিমেন্ট কাজ করছে যে জুলাই চেতনার পক্ষের সেই ভোটগুলো তারা পেয়েছে। এটা তো উত্থান একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো 68টা আসন তারা পেয়েছে, এনসিপির 6টা আমি বাদ দিই এখনও। এই 68টা আসন যদি তারা অ্যাটলিস্ট চাঁদামুক্ত রাখতে পারে, এই সিটগুলো কিন্তু ফিক্সড হবে, আপনি কোনোভাবে নিতে পারবেন না। আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে 10,000 বা 11,000 কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের, সে কথা তারেক রহমানও বলছেন। বারবারই আমরা জামাত নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল, আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল। এটি কি আসলে ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কি প্রশ্ন হচ্ছে, বিষয়টা রিলেভেন্ট কেন এখন 2025 সালে এসে? আপনি 71-এর প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন? এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত 50 বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে 7,000 সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি 7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? মানে আপনাকে এটা রিজলভ করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে, পক্ষে কতজন ছিল, বিপক্ষে কতজন ছিল,
এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে, বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো ম্যাক্সিমাম মারা গেছে না, কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে, আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে। আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি 71 সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে, এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত 16 বছর ধরে। বিচার করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের উপরে ছিল। কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে, সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে? শেখ মুজিব করেছে। তাহলে বিচার যদি না হয়ে থাকে, আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন, পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন, এই দায়িত্ব আওয়ামী লীগের, শেখ মুজিবের। সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে? শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদিহি করতে পারবেন না। একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল, তিনি ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন। তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন। তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমরা 71-এর গল্প নিয়ে ব্যস্ত। 71 মনে হয় আমাকে 2025 সালে স্বাধীন রাখবে। পৃথিবীর ইতিহাস এভাবে চলে না। পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা। আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা, আজকে আপনি স্বাধীন কিনা, পরাধীন কিনা, সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা, সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উইথড্র করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না, কেন আইডেন্টিফাই করলো না, তাদেরকে ধরলো না কেন? আরো 10 বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে? এটা রিজলভ করবার একটা জায়গা আছে, আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন, রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে, কয়জন মারা গেছে, বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা, না এটা রয়ের একটা অপারেশন ছিল, কে করেছে, আমাদের আসলে 1 কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা, ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন 90,000 থেকে 1 লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি 1 কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে 1 কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। কারণ 1 কোটি মানুষের জন্য যে চাল আসবে, 1 লাখের জন্য তো সেই চাল লাগবে না। তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে। এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। এগুলো বাস্তব, মানে চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি 72 থেকে 75-এ যখন দেশে দুর্ভিক্ষ চলছে, এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ, এটা রেলেভেন্স কতটুকু? আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন। এখন আমার দরকার হচ্ছে আজকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা। আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি, যে উত্তর দিতে পারবেন, আমরা 1 মিনিট সময় দিব। আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ। এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করেন এটা কিসের ইঙ্গিত? কেউ কেউ মনে করেন কিসের ইঙ্গিত? পাকিস্তান জিন্দাবাদ কিছু জিন্দাবাদ না। বাংলাদেশে পাগলের অভাব আছে? 100 টাকা দিয়ে তো এই কাজটা করানো যায়। বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন, মাঝখানে একটা ঘটনা ঘটলো না মোমিন শাহিনা কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে, অ্যাজ ইফ বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে, এদেশে আর কোনো কাজ নাই, শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো। কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো, স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো, তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই। সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ, আপনারা ইনভেস্টিগেট করেন, লোকটা কে, ব্যাকগ্রাউন্ড কি, পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য। বাংলাদেশে কোন পন্থী লোক, ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না। তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে, তাও বিজয়ের মাসে? মনে হচ্ছে যে 1 ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে, অথবা এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই মানিকগঞ্জ না মুন্সিগঞ্জের দিকে, মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না। তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক, বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে। আসলে বাস্তবতা তো সেটা না। 5 আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে, অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে। যদিও মির্জা ফখরুল আজকেও বলেছেন যে
জামাত ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তার মানে জামায়াতের প্রতি দোষটা দিয়ে আমার কাছে না খুব বিরক্ত লাগে বিষয়গুলো আলাপ করতে। আমি কেন এই আলাপগুলো করব? না, আপনার কি মানে মনে হয়? আমরা এখানে বসছি মনে হয় শুধু জামাত নিয়েই আলাপ করতেছি। জামাত বিএনপি নিয়ে তো অনেক কিছু না না বললেন। না না বলতেছি কেন মনে হয় জানেন, গত 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির 16টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই, জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন, এখন তো নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয় আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি 2001 সালে যখন নির্বাচন হইল, তখন 96 থেকে 2001 কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা 18টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত, জামাত কে? স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস? এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ, এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেইটা এই দেশে আমরা ছিলাম না? কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়। আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71কে বাদ দেওয়ার? এটা কোন ধরনের নেগেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। 24-এর আন্দোলন হয়েছে। এই 24-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফ্যাসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? বিনা বিচারে হত্যা, আয়নাঘর, ক্রস ফায়ার, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব। এক্সটার্নাল কি? 10 লাখ রোহিঙ্গা ঢুকছে, কেউ বাধা দিতে পারে নাই, দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই, আরামসে ঢুকছে। আমার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব যদি টিকে থাকে, সেই জন্য 24-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিছে। এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। তো সরল ভাবে ব্যাপারটা কিন্তু নয়। জি, হ্যাঁ, এখানে তো কথা বলবার আছে যে রাজ্জাকি ভাই যেভাবে বললেন কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে এক নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছরে কেউ ভোলাইতে পারে না ইত্যাদি। বলবো কেন? আপনি ভুলবেন না, আপনি তো এক ব্যক্তিকে দিয়ে বিচার করলে হবে না। দেশের ইতিহাস থেকে আপনি পুরো 80 দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলো কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা বললে কিছুই না, তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে। এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ। যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি। এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট
সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন। এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ ও সমমনরা নির্বাচন করেছে পরপর 3 বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে। এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে একা 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব, এরা যখন অগ্রাহ্য করেছে তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো? আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2 যোগ 2 সমান 4 নয়, 2 যোগ 2 সমান অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। সে প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানকে যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোক এনে তো এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী আছে। না, কেউ বলছে আওয়ামী লীগের বিগত দায় 17 আছে। বছরে আওয়ামী লীগের- আওয়ামী লীগের 17 বছরে তিনি কওমি জননী হয়ে বসেছিলেন, তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি তাহলে আমার ভোট করতে হবে না। আমাদের সংবিধানের সাথে খতে বলা আছে 142 দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন আমাদের বেসিক এবং কি বলেছে, প্রথম এই সংবিধানের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আপনি পরিবর্তন, প্রথম পার্টের 4 কতে বলা আছে শেখ মুজিব জাতির পিতা প্রতিকৃত সব জায়গায় ঝুলাইতে হবে, শেখ মুজিবের ছবি সব জায়গায় ঝুলাইতে হবে। আপনি যদি সেটা পরিবর্তন করতে চান 2/3 মেজরিটি দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে পরিবর্তন করতে হবে হচ্ছে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, কারণ সেখানে 7 খতে বলা আছে আপনি এটা 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না, আপনাকে গণপরিষদ লাগবে। তো তখনই প্রশ্ন আসে, তাহলে গণপরিষদ হলে তাহলে কিভাবে এই জিনিসগুলো, তাহলে তখন প্রস্তাব আসে তাহলে গণভোটের মাধ্যমে হোক। জনগণ যদি মনে করে, জনগণ যদি গণভোটে হাঁ দেয় তাহলে আমরা এটা মেনে নিব। এটা কিন্তু তো আপনি সংসদে জনগণকে তো- খুশি করার জন্য বললেন, আপনি তো হাঁ ক্যাম্পেইন করলেন। আপনি যদি হাঁ ক্যাম্পেইন না করতেন তখন থেকে বলতেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বর্তমানে, উনি যদি বলতেন আমরা হাঁ মানি না, আমরা গণভোট মানি না, যারা ভোট দেওয়ার দেখ। আমি মনে করি 59% যে ভোট পেয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি ভোট হচ্ছে বিএনপির ভোট, যারা হায় ভোট দিয়েছে। তার মানে জনগণ আপনাকে তো হাঁ দেখে ভোট দিয়েছে। তো সুতরাং আপনি জনগণ একটা মানবেন, এটাকে চেরি পিকিং এর মতো। আমার ইংরেজিতে একটা কথা আছে চেরি পিকিং, মানে আপনার যে জিনিসটা ভালো লাগবে আপনি সেটা নিবেন, আর যে জিনিসটা ভালো লাগবে না সেটা নিবেন না। আপনার জিনিসটা ভালো লেগেছে যতটুকু